স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কাইনেমেটিক্স। বাংলায় যার নাম স্মৃতিবিজ্ঞান। কাইনেমেটিক্স চ্যাপ্টারটা পড়ানো শুরু করার আগেই আমি তোমাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টারটা বোঝার জন্য, এখানের ক্যালকুলেশনগুলো বোঝার জন্য তোমাদের কিন্তু ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের নলেজটা লাগবে আগে থেকে। তো আমি আশা করব তোমরা সবাই আমার ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের ক্লাসটা করেছো। যারা করোনি তারা আমার চ্যানেলে গিয়ে ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের ভিডিও সার্চ করে দেখে নিতে পারো। তো শুরু করছি। আগেই বলে রাখি, কাইনেমেটিক্স কথার অর্থ কী, কোথা থেকে এই নামটা এলো। নামটাকে দুটো ভাগে ভাগ করতে পারি আমি। প্রথমেই দেখতে পাচ্ছ কাইনে, এই কথাটা এসছে কোথা থেকে? আমরা কাইনেটিক এনার্জি টার্ম সম্বন্ধে আগে থেকে জানি, তাই না? কাইনেটিক এনার্জি কাকে বলা হয়? গতিশক্তিকে। তো কাইনে কথাটা এসছে গতি বা মোশন থেকে, মোশন। আর মেটিক্স কথাটা দেখতে পাচ্ছ, মেটিক্স কথাটা এসছে কোথা থেকে? ম্যাথমেটিক্স টার্মটা তোমরা সবাই জানো, মেটিক্স মানে এসছে ক্যালকুলেশন থেকে। তার মানে একটু আন্দাজ তো করাই যাচ্ছে এই চ্যাপ্টারে কি হতে চলেছে। এই চ্যাপ্টারে আমরা একটা কণা বা একটা বস্তুর গতি নিয়ে কিছু গণনা করব, কিছু ক্যালকুলেশন করব। তো প্রশ্ন হচ্ছে কি ক্যালকুলেশন করব। একটা বস্তুর গতির কথা বললেই প্রথমেই মাথায় আসে কতগুলো টার্ম, কতগুলো ফ্যাক্টরস। সেই ফ্যাক্টরসগুলো কি কি না, তার সরণ, তার বেগ, ত্বরণ ইত্যাদি। এই সমস্ত ফ্যাক্টরগুলোকে আমি বলছি কাইনেমেটিক্স ফ্যাক্টর বা ভেরিয়েবলসও বলা যেতে পারে। কাইনেমেটিক ভেরিয়েবলস বা ফ্যাক্টরস। কী কী ফ্যাক্টরসগুলো আমি পরপর নিচে নোট ডাউন করে দিচ্ছি, এক এক করে তোমরা দেখতে থাকো। প্রথমেই আছে দূরত্ব, যাকে ইংলিশে বলা হয় ডিস্টেন্স। তারপরেই আছে সরণ, ডিসপ্লেসমেন্ট। নেক্সট দ্রুতি বা স্পিড। তারপরেই আছে বেগ, ভেলোসিটি। ত্বরণ, অ্যাক্সিলারেশন। মন্দন, রিটার্ডেশন বা ডিঅ্যাক্সিলারেশনও বলা হয়। এবং সবার শেষে আসে নতুন একটা টার্ম, যেটা তোমরা আগে হয়তো শোনোনি, তোমরা বইতেও পাবে না, এখন তোমাদের জানার দরকার নেই অতটা, আমি লিখিয়ে রাখছি। জার্ক। জার্ক মানে কি বোঝায় একটু পরে বলছি, এক এক করে আমি ওপর থেকে শুরু করি। এই টার্মগুলো নিয়ে আমি এক এক করে তোমাদেরকে বলবো কোনটা কাকে কি বলে। যদিও তোমরা অলরেডি ক্লাস 9-এ এই নিয়ে তোমরা পড়ে এসছো, আমি একটু জাস্ট হালকা করে রিভাইজ করিয়ে দেবো, ঠিক আছে? তার আগে আমি তোমাকে বলি একটা কণার মোশন বা গতি কত রকমভাবে হতে পারে। এই যে মোশন কথাটা লেখা আছে, এই মোশনকে আমি যদি ক্লাসিফাই করি তাহলে প্রথমেই আসবে ওয়ান ডাইমেনশনাল মোশন, 1D মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন কাকে বলে? যখন একটা বস্তু বা একটা কণা কেবলমাত্র একটাই ডিরেকশন বরাবর গতিশীল। ওকে, সেটা হতে পারে শুধু এক্স অক্ষ বরাবর, অথবা শুধু ওয়াই অক্ষ বরাবর, অথবা শুধু জেড অক্ষ বরাবর, তার কিন্তু ডিরেকশনের কোনো চেঞ্জ হবে না, যেটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। তারপর আমি আসছি টু ডাইমেনশনাল মোশন, 2D মোশন। 2D মোশন মানে কি? তার মোশনটা এক্স ডিরেকশন বরাবরও হবে, আবার একই সাথে ওয়াই ডিরেকশন বরাবরও হবে। তাহলে মোশনটা দেখতে কীরকম হবে? দুটো উদাহরণ তোমাকে দিতে পারি। একটা হচ্ছে সার্কুলার মোশন, যেখানে একটা বস্তু বা কণা বৃত্তপথে আবর্তন করছে। দেখো তার এক্স অক্ষ বরাবরও সামনের দিকে এগোচ্ছে সে, আবার ওয়াই অক্ষ বরাবরও উপরের দিকে উঠছে। একই রকমভাবে আমি যদি এখানে বসে থেকে থেকে একটা বস্তুকে সামনের দিকে ছুড়ে দিই, তাহলে সেটা কীরকমভাবে যাবে? ধনুকের মতো সামনে গিয়ে পড়বে না, এই যে এই ছবির মতো। তার মানে তার এক্স দিকেও গতি হচ্ছে, আবার ওয়াই দিকেও সে উপরের দিকে উঠছে। এইগুলো টু ডাইমেনশনাল মোশনের আন্ডারে পড়ছে। এছাড়াও লাস্টে আসছে আমার থ্রি ডাইমেনশনাল মোশন, 3D মোশন। 3D মোশনের এক্সাম্পল এই মুহূর্তে যদি দিতে হয় আমি বলবো, ধরো তুমি যে ঘরটায় বসে আছো সেই ঘরটা একটা 3 ডাইমেনশনাল রুম। তার একটা দিক এক্স অ্যাক্সিস, একটা ওয়াই আর একটা জেড অ্যাক্সিস যদি আমি বলি, ধরো ওই ঘরের মধ্যে হঠাৎ করে একটা মাছি ঢুকে গেল। মাছিটা ঘরের মধ্যে ভন 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 করে ঘুরবে। তার যে মোশনটা সেটা কিন্তু ওই এক্স ওয়াই জেড তিনটে প্লেনের রেসপেক্টেই মোশন হচ্ছে, ওইটা 3 ডাইমেনশনাল মোশনের আন্ডারে পড়ছে। ক্লাস 11-এর সিলেবাসে তোমাদের গোটা চ্যাপ্টার জুড়ে, গোটা বই জুড়ে এই তিন ধরনের মোশন নিয়েই কিন্তু আলোচনা আছে। প্রথম চ্যাপ্টারে আমরা শুধু ওয়ান ডাইমেনশনাল মোশন নিয়ে কথা বলবো, আজকে যেটা আলোচনা করছি। টু ডাইমেনশনাল মোশন নিয়ে এই চ্যাপ্টারেরই লাস্টে প্রজেক্টাইল মোশন আছে, এবং তার ঠিক পরের চ্যাপ্টারে বৃত্তীয় গতি চ্যাপ্টার আছে, সেখানে আমরা সার্কুলার মোশন নিয়ে কথা বলবো, এবং 3 ডাইমেনশনাল মোশনও আসবে তার মাঝে মাঝে।
আর সবচেয়ে শেষ চ্যাপ্টারে গিয়ে আরেক ধরনের মোশন আমরা পড়বো, যেটা হচ্ছে অসিলেটরি মোশন, যেখানে একটা পার্টিকেল যেই রাস্তা বরাবর যাবে সেই রাস্তা বরাবরই আবার ব্যাক করে আসবে, এরকম এই মোশনটা চলতেই থাকবে। অসিলেটরি মোশন ওটা লাস্ট চ্যাপ্টারে গিয়ে আসবে। তো এবার আমি আসি ওয়ান ডাইমেনশনাল মোশনের এই ভ্যারিয়েবলগুলো সম্বন্ধে। ওয়ান ডাইমেনশনাল মোশন, প্রথমেই দেখতে পাচ্ছ দূরত্ব। দূরত্ব টার্মটা বোঝানোর জন্য আমি একটা ডায়াগ্রাম আঁকছি। ধরো তুমি প্রথমে এখানে এ বিন্দুতে দাঁড়িয়ে আছো, সেইখান থেকে তোমাকে বি বিন্দুতে যেতে হবে। যাওয়ার কতগুলো উপায়, তুমি এ থেকে ধরো এরকম একটা রাস্তা বরাবর বিতে গেলে, একবার ধরো নিচ দিয়ে এরকমভাবে ঘুরে ঘুরে এইখানে বিতে গেলে, আরেকবার তুমি ডিরেক্টলি স্ট্রেট লাইনে এ থেকে বিতে গেলে। এই তিনবার তুমি টোটাল যতটা দূরত্ব অতিক্রম করেছো, যতটা পথ অতিক্রম করেছো, তাকেই বলা হয় দূরত্ব বা ডিস্টেন্স। তারপরে আসছি সরণ বা ডিসপ্লেসমেন্ট। এই যে তিনটে পাথ তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে শর্টেস্ট পাথ যেইটা, সেইটাকেই বলা হয় ডিসপ্লেসমেন্ট। তার মানে কোনটা, এ থেকে বি এর যে পাথটা স্ট্রেট লাইনে গেছে। তাহলে সরণ কিন্তু দূরত্বেরই আন্ডারে পড়ছে। কোন দূরত্বটা, মিনিমাম দূরত্বটা, দুটো পয়েন্টের মধ্যে জাস্ট মিনিমাম ডিস্টেন্স যেটা, সেটাকেই আমরা ডিসপ্লেসমেন্ট বলে ডাকবো। এইখান থেকে একটা নলেজ তাহলে গেইন করলাম আমরা, যে দূরত্ব কিন্তু সবসময় সরণের থেকে বেশি, মাঝে মাঝে সরণের সঙ্গে সমান হয়ে যেতে পারে। কখন, যদি একদম স্ট্রেট লাইনে ট্রাভেল করে, তখন দূরত্ব আর সরণ একই কনসেপ্ট। আদারওয়াইজ কিন্তু দূরত্ব সবসময় সরণের থেকে বেশি। সরণ ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স। এবার আমি আসছি দ্রুতি বা স্পিড। সেটা কি, একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করছে একটা কণা। দেখো, যতক্ষণ আমি ওয়ান ডাইমেনশনাল মোশনের কথা বলছি, তার মানে কি বস্তুর সরলরেখাতেই সামনের দিকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে দূরত্বও যা মিন করছে, সরণও কিন্তু তাই মিন করছে, তাই না? কেননা এই ক্ষেত্রে তো কোনো বাঁক নিচ্ছে না ও। তাহলে আমি এই চ্যাপ্টারে দূরত্ব এবং সরণ দুটোকেই একই সেন্সে ইউজ করব, এবং দুটোকেই আমি এস সাইন দিয়ে ডিনোট করব। দ্রুতি বলতে কি বোঝায়, সরণ দূরত্ব বাই সময়, ঠিক আছে, একক সময় কতটা দূরত্ব ট্রাভেল করলো, তাকে যদি এস বাই টি দিয়ে বলি। বেগও কি মিন করছে, সেটা হচ্ছে সরণ বাই সময়, সেটাকেও এস বাই টি দিয়ে মিন করব। তাহলে স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে দ্রুতি যা মিন করছে, বেগও তাই মিন করছে, দুটোকেই আমি ভি দিয়ে ডিনোট করছি। শেষে আসি ত্বরণ। ত্বরণ বলতে কি বোঝায়, একক সময়ে বেগ বৃদ্ধির হার, তার মানে ভেলোসিটির চেঞ্জ ডিভাইডেড বাই টাইম। হলো v2 মাইনাস v1 বাই টি। আমি এখানে ইনিশিয়াল ভেলোসিটিকে 0 ধরে নিয়েছি, ওই জন্য v মাইনাস 0 বাই টি করেছি, বা v বাই টি। এটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ কি, সময়ের সঙ্গে সঙ্গে বেগটা বৃদ্ধি পাবে। ঠিক এর উল্টোটা, সময়ের সঙ্গে সঙ্গে যদি বেগ হ্রাস পায়, তাকে আমরা কি বলবো, মন্দন। ঠিক আছে, তাহলে মন্দন হবে 0 মাইনাস v বাই টি, তাহলে সেটা আসবে মাইনাস ভি বাই টি। তাহলে আমি দেখতেই পাচ্ছি মন্দনকে আমি ঋণাত্মক ত্বরণ হিসাবে বলতে পারি। ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পায় সময়ের সঙ্গে সঙ্গে, মন্দনের ক্ষেত্রে ত্বরণ বেগটা সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পায়। লাস্ট যে টার্মটা আমি বুঝিয়েছিলাম, জার্ক। জার্ক বলতে কি বোঝায়, সময়ের সঙ্গে ত্বরণের পরিবর্তন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন বাই টাইম, একক সময়ে কী পরিমাণ ত্বরণ হয়েছে, সেটাকে বলা হচ্ছে জার্ক। তাহলে চলো এবার আমরা এক এক করে এই সমস্ত টার্মগুলো নিয়ে ডিসকাশন স্টার্ট করি। সরণ আর দূরত্ব নিয়ে আমার বলার কিছু নেই, আমি শুরুই করছি বেগ নিয়ে। আগেই তোমাদেরকে ক্লিয়ার করে রাখি, যেহেতু আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন নিয়ে কথা বলছি, তাই এই ক্ষেত্রে দূরত্ব এবং ডিসপ্লেসমেন্ট বা সরণ দুটো একই সেন্সে যেহেতু মিন করছে, তাই আমি তোমাদেরকে বেগ পড়াচ্ছি মানে যা যা সূত্র, যা যা কথাগুলো আমি বলবো, সেখানে সরণ কথাটা বলতে বলতে আমি তোমাকে ব্যাকগ্রাউন্ডে তার মানে দ্রুতিরও কনসেপ্ট দিতে থাকছি। ঠিক আছে, বুঝে নেবে এটা। দ্রুতি মানে কি, দ্রুতি মানে দূরত্ব বাই সময়। বেগ মানে কি, সরণ বাই সময়। তাহলে আমি তোমাকে বেগ পড়াচ্ছি যখন সরণ বাই সময় বলছি, তুমি বুঝে নেবে তাহলে দ্রুতি হলেই ওই জিনিসটাই হয়ে যাবে কি, দূরত্ব বাই সময়। আমি বেগ রিলেটেড সমস্ত কথাগুলো বলবো, তার মানে তুমি কিন্তু একই সঙ্গে বুঝে নেবে যে দ্রুতির ক্ষেত্রেও একই ফর্মুলা সমস্ত অ্যাপ্লিকেবল হবে, শুধু টার্মটা চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো চলো শুরু করছি বেগ দিয়ে। আমি তাহলে প্রথমেই লিখলাম বেগ, বেগ বা ভেলোসিটি। তাহলে ভেলোসিটির মেন কনসেপ্টটা তাহলে কি, ভি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট এস ডিভাইডেড বাই টাইম। এই সেম জিনিসটাকে যদি আমি দ্রুতি বলতাম, প্রথমটা একটু দেখিয়ে দিচ্ছি, দ্রুতি যদি বলতাম সেটা হচ্ছে স্পিড, সেটাকে আমি ভি দিয়েই ডিনোট করছি, সেটা কি হতো তাহলে, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, ক্যালকুলেশন সমস্ত কিন্তু সেম, যেহেতু আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টারে আছি। তো চলো এবার আমরা মেনলি বেগ নিয়েই তাহলে কথা বলা স্টার্ট করি। ওকে, বেগ নিয়ে যা অঙ্ক দেবে সেই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেশন। আমি লিখে রাখছি গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি। জিনিসটা কি আগে একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমাকে বলে দেওয়া আছে এইটা আমার স্টার্টিং পয়েন্ট, এইখান থেকে এইটা আমার এন্ডিং পয়েন্ট। আমাকে শুরু থেকে শেষ অবধি যাওয়ার যে দূরত্বটা, সেই দূরত্বটাকে 4টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যার প্রথম ভাগটা আমি t1 সময়ে গেছি, তার পরের ভাগটা t2 সময়, তারপর t3 সময়, আলটিমেটলি t4 সময়।
ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভাগে আমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি বা আমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে সেটাও বলে দেওয়া আছে। দেখো একই সঙ্গে ডিসপ্লেসমেন্ট দুটো একই কথা বললাম আমি। তাহলে S1, S2, S3, S4 এটা আমাকে দেওয়া আছে। বুঝতেই পারছো যেহেতু প্রত্যেকটা ধাপের টাইম আলাদা এবং তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ সেটাও আলাদা, তার মানে নিশ্চয়ই প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টে আমি আলাদা আলাদা বেগ নিয়ে গেছিলাম। তাহলে এই যে স্টার্টিং পয়েন্ট এ এবং এন্ডিং পয়েন্ট বি এর মধ্যে আমার কিন্তু বেগ কনস্ট্যান্ট ছিল না, প্রত্যেকটা ধাপে আমার বেগের ভ্যালু পাল্টেছে। তাহলে এ থেকে বিতে যেতে যদি তোমাকে বেগের একটা ভ্যালু জানতে চাই, আমি কোন ভ্যালুটা বলবো? গড় মান। তো সেই গড় মানটাকেই বলা হচ্ছে গড় বেগ। কিভাবে ক্যালকুলেট করব তার মেন ফর্মুলাটা আমি লিখিয়ে দিচ্ছি। মেন ফর্মুলা গড় বেগকে লিখবো এরকমভাবে ভি, আর গড় বোঝানোর জন্য মাথায় বার, সেটা হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। হলো। একই রকমভাবে যদি আমি গড় দ্রুতি বোঝাতাম তাহলে কি লিখতাম? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ঠিক আছে, এবার আমি শুধু বেগটা নিয়ে বলবো, তোমরা দ্রুতির ব্যাপারটা বুঝে নেবে, নিজেরাই বুঝে নেবে। আমি গড় বেগ রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো আসে তার সমস্ত প্রসেসগুলোকে এক জায়গায় পরপর করে করিয়ে দিচ্ছি আমি। অঙ্ক শুধু একটা টাইপের তো আসবে না, অনেক রকম টাইপের আসবে। তো কখন কোন টাইপ এলে কীরকমভাবে করবো সব এক জায়গায় আমি লিস্ট ডাউন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। প্রসেস ওয়ান, প্রথম প্রসেসের অঙ্ক যেটা আমি তোমাকে এক্ষুনি দেখিয়েছিলাম, প্রত্যেকটা সেগমেন্টের আলাদা করে টাইম ডিউরেশন বলে দেবে এবং তাতে তুমি কতটা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করেছো সেটা বলে দেবে। তাহলে সেই ক্ষেত্রে ভি অ্যাভারেজ কিছুই না, দেখতেই পাচ্ছি মোট সরণের জায়গায় তাহলে কি বসবে? সবকটা সেগমেন্টের আলাদা আলাদা সরণগুলোর যোগফল S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 হোল ডিভাইডেড বাই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4। এটা এক ধরনের টাইপ। প্রসেস 2, সেকেন্ড টাইপের প্রবলেম। এই ক্ষেত্রে তোমাকে কি বলে দেওয়া থাকবে জানো? এই ক্ষেত্রে সেই আবার একই রাস্তার কথা বলবে, শুরু থেকে শেষ অবধি সেটাকে চারটে সেগমেন্টে ভেঙে দেবে। প্রথম সেগমেন্টের টাইম বলে দেবে T1, তারপর T2, তারপর T3, তারপর T4। আগের বারে যেমন প্রত্যেকটা ভাগের জন্য আলাদা আলাদা ডিসপ্লেসমেন্টের ভ্যালুগুলো বলে দিয়েছিল, তার বদলে এখন তোমাকে বলবে যে প্রথম সেগমেন্ট তুমি T1 টাইমে গেছো কিন্তু তখন তোমার বেগ ছিল V1, তারপরে সেগমেন্টটায় তুমি V2 বেগ নিয়ে গেছো, তারপরটায় V3 বেগ নিয়ে গেছো, তারপরটায় V4 বেগ নিয়ে গেছো। তাহলে এখন অ্যাভারেজ ভেলোসিটি কী হবে? V বার ইকুয়াল টু মেন ফর্মুলা কিন্তু যা ছিল তাই আছে, মোট সরণ বাই মোট সময়। তাহলে নিচে মোট সময়ের জায়গায় আমি T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 এটা ইজিলি লিখে ফেলতে পারছি, কিন্তু ওপরে সরণের জায়গায় সরণ তো দেওয়া নেই। তাহলে আমাকে প্রত্যেকটা সেগমেন্টে সরণগুলো বার করে নিতে হবে। কি ফর্মুলা লাগিয়ে বার করব? আমার ওপরেই হেল্পিং হ্যান্ড দেওয়া আছে, V ইকুয়াল টু S/T। তাহলে ওখান থেকেই দেখতে পাচ্ছি S ইকুয়াল টু VT। ব্যাস ওই লজিকটা কাজে লাগিয়ে তাহলে ইন্ডিভিজুয়ালি S1 এর জায়গায় বসবে V1 T1 প্লাস V2 T2 প্লাস V3 T3 প্লাস V4 T4। ব্যাস হয়ে গেল। এরকমভাবেই সিম্পলি হয়ে যাচ্ছে। তারপর প্রসেস 3, প্রসেস 3তে তোমাকে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটাও একই রকম, টোটাল ডিস্টেন্স দেওয়া আছে, সেগমেন্টে ভাগ করা আছে। এখন তোমাকে প্রত্যেকটা সেগমেন্টের ডিসপ্লেসমেন্টগুলো বলে দিয়েছে এবং প্রত্যেকটা পার্টের টাইমগুলো না বলে দিয়ে তোমাকে এখন বললো তুমি S1 ডিস্টেন্স V1 ভেলোসিটি নিয়ে গেছিলে, S2 ডিস্টেন্স V2 ভেলোসিটি নিয়ে গেছিলে, S3 V3 নিয়ে এবং S4 V4 নিয়ে। তাহলে এখন V অ্যাভারেজ কী হবে? সেই ফর্মুলার তো কোনো চেঞ্জ নেই, মোট সরণ বাই মোট সময়। সরণের জায়গায় তাহলে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। টাইমের জায়গায় আমাকে টাইমটা কাউন্ট করে নিতে হবে। কোথা থেকে? সেই আমার হেল্পিং হ্যান্ড ইকুয়েশন ওপরে আছে, S ইকুয়াল টু V ইকুয়াল টু S/T। ওইখান থেকে তাহলে কি দেখতে পাচ্ছি? T ইকুয়াল টু S/V। সেইটা আমি এখানে বসাবো। তাহলে T1 এর জায়গায় বসবে S1/V1 প্লাস S2/V2 প্লাস S3/V3 প্লাস S4/V4। তাহলে দেখতেই পেলে কীরকমভাবে অ্যাভারেজ ভেলোসিটি রিলেটেড তিনটে টাইপের প্রবলেম, তিনটে টাইপের ক্ষেত্রে আমরা কীরকমভাবে নিজেরাই ক্যালকুলেশন করে নিলাম। আমাদের মুখস্থ রাখার কোনো দরকার নেই, শুধু একটা জিনিস মনে রাখবো যে V অ্যাভারেজ ইকুয়াল টু মোট সরণ বাই মোট সময়, গড় দ্রুতির ক্ষেত্রে মোট দূরত্ব বাই মোট সময়। ক্যালকুলেশন প্রসিডিওর যা যা শেখালাম সেই একই, কোনো পার্থক্য নেই। এইবার আমি চলে আসছি
লাস্ট প্রসেসে, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং প্রসেস এবং সবচেয়ে ইজি প্রসেস, প্রসেস 4, এইখানে তোমাকে জাস্ট স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের দুটো ভেলোসিটি বলে দেবে। বলবে যে বস্তুটা যাত্রা শুরু করার সময় তার ভেলোসিটি ছিল ইউ, একটা খানিকক্ষণ টাইম ইনস্ট্যান্টের পর তোমাকে বলে দিয়েছে তার ভেলোসিটি হয়ে গেছে ভি। তাহলে এই টোটাল জার্নিটায় তার অ্যাভারেজ ভেলোসিটি কাউন্ট করো। এইটা সবচেয়ে ইজি। শুরুর ভেলোসিটি আছে, শেষের ভেলোসিটি আছে, অ্যাভারেজ ভেলোসিটি কী হবে? জাস্ট দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, যেরকমভাবে নর্মাল আমরা গড় করি, ভি অ্যাভারেজ ইকুয়াল টু জাস্ট ইউ প্লাস ভি বাই 2। এইরকম টাইপের অঙ্ক একটু পরে তোমাকে দেখাবো, দেখলেই বুঝতে পারবে কোথায় এটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা প্রসেসগুলো দেখলাম, 3টে প্রসেস নর্মাল ডিস্টেন্সকে যখন আলাদা আলাদা স্লটে ভেঙে দিয়েছি, আর লাস্ট টাইপটা যেখানে জাস্ট স্টার্টিং এবং এন্ডিং ভেলোসিটি দেওয়া আছে। এইটা কাজে লাগিয়ে আমরা গড় বেগ বার করে ফেলতে পারবো। এইবার আমি আসছি আজকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গায়, যেখানে আমাদের ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের কনসেপ্টটা লাগছে, অ্যাপ্লিকেশনটা লাগছে। সেইটা হচ্ছে, হেডিংটা লিখে দিচ্ছি, তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ, যাকে ইংলিশে বলছি আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, বুঝতেই পারছো নামটা কোথা থেকে আসছে, একটা ইনস্ট্যান্ট থেকে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এর মানে কি? এর মানে হচ্ছে কোনো একটা পার্টিকেল জার্নি করছে যখন, তার প্রত্যেক সেকেন্ডে তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যদি একটা ভেলোসিটি বার করতে দেয়, একটা ইনস্ট্যান্টের ক্ষেত্রেই বার করা সেটা পসিবল, কেননা তার আগের মোমেন্টে ভেলোসিটি আলাদা ছিল, ঠিক পরের মোমেন্টেও আবার ভেলোসিটি পাল্টে গেছে। তুমি যে ভেলোসিটিটা পেলে সেটা একটা ইনস্ট্যান্টের জন্যই পেলে, সেইটি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো সেটা কাউন্ট করবো কীরকমভাবে? প্রথমত আমাকে প্রবলেমটা দেখে চিনতে হবে। তোমাকে তো কিন্তু প্রবলেমের ক্ষেত্রে বলে দেবে না যে তুমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করো, তোমাকে কিন্তু নর্মালি বলবে বেগ বার করো। তো আমি বুঝবো কী করে যে আমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করতে বলছে? তো প্রবলেম দেখে চেনার উপায় আমি আগে বলছি। ডেরিভেটিভের ক্ষেত্রে আমি যেমন বলেছিলাম, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ হওয়া পসিবল যখন ফাংশনটা কারোর উপর ডিপেন্ডেন্ট, সেই ফাংশনটা চেঞ্জ হচ্ছে, যার ফলে অরিজিনাল ফ্যাক্টরটাও চেঞ্জ হচ্ছে। যেমন ধরো, এই ক্ষেত্রে যদি তোমাকে বলে দেওয়া থাকে যে কোনো একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট সেটা টাইমের ফাংশন, ঠিক আছে? তার মানে কি, ডিসপ্লেসমেন্টের একটা র্যান্ডাম ইকুয়েশন, এক্সাম্পল আমি দিচ্ছি, একটা র্যান্ডাম ইকুয়েশন ধরো এরকম দেওয়া আছে, এস ইকুয়াল টু 2t² প্লাস 3t প্লাস 4। এর মানে কি, টি যদি টাইম হয়, টাইমের তুমি ভ্যালু পরপর বসাতে থাকো, 1 2 3 4, প্রত্যেকটা ভ্যালুতে কিন্তু এস এর নতুন নতুন মান আসবে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে ডিসপ্লেসমেন্টের যদি নতুন মান আসে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটিরও নতুন নতুন মান আছে। তাহলে এই ক্ষেত্রে অ্যাট এ টাইম একটা ভেলোসিটি বার করার জন্য আমাকে কি, সেই টাইমের জন্য একটা ইনস্ট্যান্টের ক্যালকুলেশন করতে হবে। এই যে আমি তুড়ি মারলাম, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট। এইটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির স্টার্টিং। এইখান থেকে এবার আমরা পড়া স্টার্ট করব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো সেই ক্ষেত্রে আমাকে তাহলে কি করতে হবে? যেহেতু ফাংশন অফ টাইম আছে, সেই ক্ষেত্রে আমাকে এসকে টাইম দিয়ে ডেরিভেটিভ করতে হবে। টাইমের রেসপেক্টে এসের ডেরিভেটিভকেই আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলে ডাকবো। তাহলে ঠিক আছে, আমি তাহলে লিখে দিচ্ছি, when s is given as function of time, then velocity is changing continuously. Velocity is changing continuously. Then we have to calculate instantaneous velocity. We have to calculate instantaneous velocity by the formula v equal to ds dt। ঠিক আছে, এসকে টাইমের রেসপেক্টেই ডেরিভেটিভ করছি। এটাকে ভি ইনস্ট্যান্টও বলতে পারো বা ভি দিয়েও ডিনোট করতে পারো, কোনো ভুলের কিছু নেই, কেননা কোশ্চেনে তো তোমাকে বেগ বলেই বলা থাকবে। কিন্তু আমরা ডেরিভেটিভ করে করছি মানে নিজেরাই বুঝে যাব যে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ক্যালকুলেশন করছি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কখন ক্যালকুলেট করব না, যখন কোশ্চেনের মধ্যে কণার সরণ বা কণার অবস্থানটা সময়ের অপেক্ষক হিসাবে দেওয়া থাকবে, একটা ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনের আকারে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা প্রবলেমের কথাই ডিরেক্টলি বলছি। ধরো সেখানে ডিরেক্টলি তোমাকে বলে দেওয়া আছে কোনো একটা সরণ, কোনো একটা বস্তুর সরণ সময়ের সঙ্গে এভাবে ডিপেন্ডেন্ট, এস ইকুয়াল টু 2t²
প্লাস 3t। ঠিক আছে, তোমাকে বলেছে 5 সেকেন্ড সময় পরে কণাটার বেগ কত ছিল বার করো। 5 সেকেন্ড সময় পরে কণার বেগ কত ছিল বার করো। প্রবলেম আমার চোখের সামনে আছে, নিজেকে এবার প্রশ্ন করব যে এই কোশ্চেনে সরণটা টাইমের ফাংশন কিনা। হ্যাঁ, ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি সরণ টাইমের ফাংশন। তাহলে এখানে ভেলোসিটি প্রত্যেক মোমেন্টে চেঞ্জ হচ্ছে, তো ভেলোসিটি বার করতে দিয়েছে মানে আমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করতে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি লিখে ফেলবো ভি ইকুয়াল টু ডিএস ডিটি। ক্লিয়ার? ডেরিভেটিভের কনসেপ্ট লাগবে, আগেই বলেছিলাম। তাহলে ডিডিটি অফ 2t স্কোয়ার প্লাস 3t। ডেরিভেটিভ করলে কি পাবো? 2t স্কোয়ারের জন্য হবে 4t প্লাস 3। ব্যাস, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ইকুয়েশন পেয়ে গেছি। টি ইকুয়াল টু 5 সেকেন্ড সময় তার ভ্যালু জানতে চেয়েছে, তাহলে টি এর জায়গায় এবার আমি 5 বসিয়ে দেবো। বসালে কি দেখতে পাবো? তাহলে ভি সাফিক্সে লিখে দিচ্ছি অ্যাট 5 সেকেন্ড। কি হবে? 4 5 20 প্লাস 3 23 মিটার পার সেকেন্ড। ব্যাস, অ্যান্সার চলে এলো। এই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ক্যালকুলেশন। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই। এইবার আমি আরও একটু ডিটেলে যাব। এইখান থেকে গ্রাফ থেকে যদি আমাকে বোঝাতে বলে তাহলে কি করে বোঝাবো? ভালো করে খেয়াল করে দেখো, যদি আমাকে এইখানে গ্রাফ দেওয়া হয় তাহলে সরণের গ্রাফ দেওয়া থাকবে। সরণ ভার্সাস সময়ের গ্রাফটা এই ক্ষেত্রে দেখতে কীরকম হবে বলো তো? দেখো ইকুয়েশনটার দিকে ভালো করে তাকাও। এদিকে যদি সরণ বলি, এদিকে যদি সময় বলি, ইকুয়েশনে সরণের ঘাতে 1 আছে এবং সময়ের ঘাতে কিন্তু 2 আছে, ম্যাক্সিমাম ঘাতটা 2। তাহলে এটা তো স্ট্রেট লাইন গ্রাফ নয়। এইখানে তাহলে গ্রাফটার নেচার কীরকম হবে? অধিবৃত্তাকার। কনিক সেকশনে তোমরা অলরেডি পড়বে এই জিনিসটা। অধিবৃত্তাকার গ্রাফ মানে গ্রাফটা দেখতে এইরকম ধরো হলো। এখন আমাকে টি ইকুয়াল টু 5 সেকেন্ডে বার করতে বলেছে। টি ইকুয়াল টু 5 সেকেন্ড সাপোজ এইরকম একটা পয়েন্ট। তাহলে ওই পয়েন্টটাকে আমি গ্রাফের ওপর যদি প্লট করি তাহলে পজিশনটা পেয়ে যাচ্ছি মোটামুটি কোন পয়েন্টে আমাকে ভেলোসিটি বার করতে বলেছে, এই পয়েন্টে। ঠিক আছে, ভেলোসিটি তাহলে কীরকমভাবে বেরোচ্ছে? ডিএস ডিটি করে। তার মানে আমি নিজেকে বোঝাতে পারি এরকম, ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি আসছে কোথা থেকে? ডেরিভেটিভের শুরুতেই আমি তোমাদেরকে স্লোপের কনসেপ্ট দিয়েছিলাম, তাই না? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তার মানে এখানে নিশ্চয়ই ডেল্টা এস বাই ডেল্টা টি হয়েছিল এবং ডেল্টা টি টেন্স টু 0। ওই তো ইনস্ট্যান্টের জন্য বার করছে, একটা তুড়িমানা সময়। তাহলে ডেল্টা টি টেন্স টু 0 হয়েছে বলেই তো ডিএস বাই ডিটি হয়েছে বা ডিএস ডিটি হয়েছে। তাহলে আমি কি করেছি? ওই জায়গায় স্লোপ ড্র করেছি। কীরকমভাবে? না, আমার যেই পজিশানটায় স্লোপ বার করতে বলেছে তার কিছুটা ওপর কিছুটা নিচ থেকে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম, সেইখানে আমি যেই ট্রায়াঙ্গেলটা পেলাম সেটাই হচ্ছে আমার স্লোপ, যার ওয়াই অ্যাক্সিসটা বোঝাচ্ছে ডিএস, এক্স অ্যাক্সিসটা বোঝাচ্ছে ডিটি। ওকে, যেখানে স্লোপ তাহলে কি দাঁড়ালো? ডিএস বাই ডিটি বা ডিএস ডিটি যেটাকে আমি বলছি, সেটাই হচ্ছে আমার ভি ইনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে ক্লিয়ার আসছে যে এস ভার্সাস টি গ্রাফের স্লোপ থেকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাই। ওকে, এটাও আমি পরের পৃষ্ঠায় লিখিয়ে দিচ্ছি। তাহলে দ্য স্লোপ, খাতায় নোট ডাউন করবে, দ্য স্লোপ অফ এস ভার্সাস টি গ্রাফ ডিনোটস ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এবার পরীক্ষায় ধরো প্রশ্ন এসছে এরকম, সরণ সময় লেখচিত্রের নতি কি মিন করে? সরণ সময় লেখচিত্রে নতি কি মিন করে? তুমি সঙ্গে সঙ্গে নিজেকে বোঝাবে। তার মানে আমাকে একটা গ্রাফ বলেছে যার এক্স অ্যাক্সিসে সময় আছে, ওয়াই অ্যাক্সিসে সরণ আছে। গ্রাফের নতি মানে কি বোঝায়? ওয়াই বাই এক্স। এখানে ওয়াই এর ঘরে আছে এস, এক্সের ঘরে আছে টি, তার মানে এস বাই টি হচ্ছে নতি। এস বাই টি মানে কি? ভেলোসিটি। তাহলে সরণ বাই সময় গ্রাফের নতি থেকে আমরা ভেলোসিটি পাই। এবার সেই গ্রাফটা যদি আমার স্ট্রেট লাইন গ্রাফ না হয়, অন্যরকম কার্ভ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাই। এই হচ্ছে উত্তর। এইবার আমি কতগুলো কথা তোমাকে বলবো। সেইটা হচ্ছে, আমি যদি ভেলোসিটি নিয়ে কথা বলি তাহলে হচ্ছে সরণ বাই সময়। একই রকমভাবে যদি দ্রুতি নিয়ে আলোচনা করতাম তাহলে সেটা কি হতো? দূরত্ব বাই সময়। এইবার আমরা কিন্তু একটু স্কেলার ভেক্টরের কনসেপ্টে ঢুকবো, যেটা অলরেডি তোমরা জানো বলে আমি আশা করি। স্কেলার ভেক্টরের কনসেপ্ট, সরণ একটা ভেক্টর রাশি কিন্তু দূরত্ব কিন্তু স্কেলার রাশি, যার ফলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে পজিটিভ এবং নেগেটিভের কনসেপ্ট যদি আসে, ফর এক্সাম্পল একটা গ্রাফ তোমাকে দেওয়া আছে, তার ওয়াই অ্যাক্সিসে সরণ, এক্স অ্যাক্সিসে সময়। গ্রাফটা দেখাচ্ছে এইরকমভাবে,
এইরকমভাবে গ্রাফটা দেখাচ্ছে। তাহলে তার পজিটিভ হাফে আমি যতক্ষণ আছি ততক্ষণ কিন্তু বোঝাবে সরণ সামনের দিকে। কেন বললাম? সরণ স্কেলার রাশি, এই সরণ ভেক্টর রাশি, তাহলে ভেক্টর মানে তো তার ডিরেকশনের কনসেপ্ট আছে। গ্রাফটা পজিটিভ হাফে আছে মানে কি সরণের ভ্যালু পজিটিভ, সরণের ভ্যালু পজিটিভ মানে সেটা ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে আমি ধরে নিচ্ছি। তাহলে এই পোর্শনটায় সরণ তাহলে কি মিন করছে? এই পোর্শনে সরণ কিন্তু নেগেটিভে চলে এসছে, তার মানে অবজেক্টটা উল্টো দিকে ঘুরে গেছে। বোঝা গেল? এই গ্রাফটাই যদি এসকে সরণ না বলে দূরত্ব মিন করতো তখন কি এরকম কিছু আসতো না? সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ কোঅর্ডিনেটের কোনো মিনিং থাকে না, সেই ক্ষেত্রে সবই পজিটিভ দিকে যাবে। কেন? দূরত্ব তো স্কেলার রাশি, সে সামনে গেলেও পজিটিভ, উল্টো দিকে গেলেও পজিটিভ। বোঝা গেছে? এইটা হচ্ছে আমার একটা বেসিক কনসেপ্ট। এইবার আমি চলে যাচ্ছি পরের পার্টে, যেখানে আমি দেখতে পেলাম ভেলোসিটি তাহলে বেরোচ্ছে ডিএসডিটি করে, তাই তো? তাহলে এবার তোমরা নিজেরাই আমাকে ভেবে বলো তো, এইখান থেকে যদি আমাকে ভেলোসিটি দেওয়া থাকে, ভেলোসিটিকে একটা টাইমের ফাংশন রূপে দেওয়া থাকে, সেইখান থেকে আমি সরণ কিভাবে পাবো? নিজেরাই ভেবে উত্তর দাও। আমি আগের দিন ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের সময় তোমাদেরকে বুঝিয়েছিলাম, সরণকে ডেরিভেটিভ করে যদি ভেলোসিটি পাই তাহলে ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করে সরণ পাবো। এখানে তাহলে ভেলোসিটিকে টাইমের ফাংশন আকারে দেওয়া থাকলে সরণ ইকুয়াল টু কী হবে? ইন্টিগ্রেশন ভি ডিটি, তাই না? ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করে সরণ পেয়ে যাচ্ছি। এইটাও একটা অঙ্কের টাইপ। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে বলে দেওয়া আছে একটা কণার গতিবেগ সময়ের সঙ্গে এভাবে নির্ভরশীল, 2t² + 3t। এই ইকুয়েশনটাই খুব ভালো ইকুয়েশন, ওই জন্য এটাই আমি বারবার ইউজ করি। দেখবে ভেলোসিটির ইকুয়েশন দেওয়া আছে সময়ের অপেক্ষক রূপে। তোমাকে বলা আছে যে শুরু থেকে 5 সেকেন্ড সময় জুড়ে তার কতটা সরণ হয়েছে বার করো। মানে টি এর মান যখন 0 সেইখান থেকে শুরু করে 5 সেকেন্ড অবধি তার মোট সরণ কত বার করো। কি করব? তাহলে সরণ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি ডিটি। ঠিক আছে, টাইমের লিমিটটা কত থেকে কত? 0 to 5 বসিয়ে দিলাম। ভি এর জায়গায় তার ইকুয়েশন বসাচ্ছি 2t² + 3t ডিটি। লিমিটটা কত? 0 থেকে 5। ব্যাস, এবার এক এক করে করো। তাহলে ইন্টিগ্রেশন 2t² ডিটি প্লাস ইন্টিগ্রেশন 3t ডিটি, প্রত্যেকটার লিমিট সেম, 0 to 5, 0 to 5। 2t² এর ইন্টিগ্রেশন কী হবে? 2 কনস্ট্যান্ট, t² এর ইন্টিগ্রেশন t³/3। ঠিক আছে, 0 to 5 মাইনাস 3t এর ইন্টিগ্রেশন 3 কনস্ট্যান্ট, t এর ইন্টিগ্রেশন t²/2, লিমিট 0 to 5। ভ্যালুগুলোকে পুট করব, তাহলে 2/3 কনস্ট্যান্ট পড়ে থাকছে, t³ এর জায়গায় একবার 5³ মাইনাস 0³ প্লাস 3 এর 2 কনস্ট্যান্ট পড়ে থাকছে, t² এর জায়গায় 5² মাইনাস 0²। ক্যালকুলেট করো, উত্তর চলে এলো। এইভাবে আমরা অঙ্ক করব। এই জিনিসটাকে এবার যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কীরকমভাবে বোঝাবো? ডিএসডিটিটা এমনভাবে মনে হচ্ছে যেন ds/dt হয়েছে, মানে y/x এর ফর্ম, সেটা স্লোপের কনসেপ্ট দিচ্ছে। তাহলে ভি ডিটিটাতে আমাকে কী মিন করছে? ভি ইন্টু ডিটি। এরকমভাবে যদি আমি ভেবে দেখি, যদিও বাস্তবে এরকম নয়, এরকম যদি ভেবে দেখি তাহলে বোঝাচ্ছে না ভি একটা দৈর্ঘ্য, টি একটা প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি? ক্ষেত্রফল। তাহলে আমি লিখতে পারি দ্য এরিয়া অফ, আমি আবার বুঝিয়ে দেবো, দ্য এরিয়া অফ ভি ভার্সাস টি গ্রাফ, মানে ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফ, gives displacement, gives displacement। কত ইন্টারেস্টিং দেখো জিনিসপত্রগুলো। এর আগে আমি কি বলেছিলাম? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ আমাকে ভেলোসিটি দেয়, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাকে ডিসপ্লেসমেন্ট দেয়। ঠিক আছে, ডিএসডিটি মানে ds/dt স্লোপের কনসেপ্ট দিচ্ছে, ভি ডিটি মানে ভি ইন্টু ডিটি সেটা আমাকে এরিয়ার কনসেপ্ট দিচ্ছে। এরকমভাবে মনে রাখতে পারো। বাস্তবে কিন্তু গুণ বা ভাগ কিন্তু কোনোটাই হচ্ছে না, অপারেশন হচ্ছে, মনে রাখার টেকনিক বললাম। তো একটা প্রবলেম যদি তোমাকে দেখাই, ধরো এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এদিক বরাবর যার টাইম, এদিক বরাবর ভেলোসিটি। গ্রাফটা ধরো দেওয়া আছে এরকম, এরকম একটা গ্রাফ দেওয়া আছে, যার এই দিকটা দেওয়া আছে ভেলোসিটির ভ্যালু 10 মিটার/সেকেন্ড, টাইম এখানে 0, এখানে 2, এখানে 4, 6, 8, 10, 12 সেকেন্ড। আর নেগেটিভ ভেলোসিটির ভ্যালুটাও দেওয়া আছে, এখানে যতদূর অবধি নেমেছিল সেটাও দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, মানে নেগেটিভ অ্যাক্সিসে আর কি। তোমাকে বলল একদম শুরু থেকে 6 সেকেন্ড সময় অবধি টোটাল ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট বার করো। কি করব? ডিসপ্লেসমেন্ট মানে ভি ইন্টু টি, এরকমভাবে নিজেকে বোঝাবো। আমরা জানি ভি ইকুয়াল টু s/t, তাহলে s ইকুয়াল টু ভি ইন্টু টি।
তার মানে দেখো এরিয়া বোঝাচ্ছে, গুণ হয়েছে না, ভেলোসিটি টাইমের গুণ হয়েছে, এরিয়া বোঝাচ্ছে। কোনখান থেকে কতটা এরিয়া, টাইম লিমিটটার দিকে এবার তাকাও, 0 থেকে 6 সেকেন্ড, তার মানে 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে গ্রাফটা কতটা এরিয়া কভার করেছে, এই পোর্শনটা, এইটাই হচ্ছে ওই টাইম লিমিটের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট। কি করে তাহলে পাবো, এস 0 থেকে 6 সেকেন্ড অবধি এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ সমান্তরাল বাহু দুটোর যোগফল, সমান্তরাল বাহু মানে কি, এইটা একটা বাহু 0 থেকে 6 অবধি মানে 6 প্লাস ওপরের বাহুটা কত 2 থেকে 4 মানে তার দৈর্ঘ্যটা কত 2 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব মানে এই হাইটটা ওটা কত 10 মিটার পার সেকেন্ডের 10, ব্যাস চলে এলো 5 ইন্টু 8 মানে 40 মিটার। ঠিক আছে, যদি এখন আমাকে প্রশ্ন বলতো টোটাল 0 থেকে 12 সেকেন্ড সময় অবধি কত ডিসপ্লেসমেন্ট হয়েছে বার করো, তাহলে কি করতাম, প্রথমে এই ইয়েলো মার্কিং করা এরিয়াটা বার করতে হতো, তারপর আমি এই ব্লু মার্কিং করা এরিয়াটাও বার করতাম, দিয়ে দুটো এরিয়ার ভ্যালুকে কি করতাম বলো তো, আমাকে কি বার করতে বলেছে, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি, ভেক্টর টার্ম, একটু আগেই বুঝিয়েছিলাম। তাহলে সেই ভেক্টরের ওপরের এরিয়া যদি পজিটিভ মিন করে, নিচের এরিয়া তাহলে নেগেটিভ মিন করবে, তাহলে সেই ক্ষেত্রে দুটো এরিয়াই তো দেখো সেম, টোটাল ডিসপ্লেসমেন্ট কি হতো, 0 হয়ে যেত না, কোনো ডিসপ্লেসমেন্টই থাকতো না। এর মানে কি বোঝাচ্ছে, বস্তুটা সামনের দিকে যতটা চলেছিল ব্যাক করে আবার সেখানেই চলে এসছে, নেট ডিসপ্লেসমেন্ট 0 হয়ে গেছে। ঠিক এই একই গ্রাফে যদি তোমাকে টোটাল ডিস্টেন্স বার করতে দিত, তখন আমি কি করতাম, ডিস্টেন্স তো স্কেলার টার্ম, ক্যালকুলেশন প্রসিডিওর তো সেম, এরিয়া থেকে ওপরে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে দুটো সেকশনের এরিয়া মাইনাস হয়ে গেছে যেহেতু একটা পজিটিভ কোয়াড্রেন্ট একটা নেগেটিভ কোয়াড্রেন্ট, কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কি হবে, দুটো এরিয়াই কিন্তু অ্যাড হবে, ওপরের এরিয়া নিচের এরিয়া দুটো এরিয়াই অ্যাড হয়ে যাবে। তাহলে আলটিমেট উত্তর কি হবে, 2 × 40 মানে 80 মিটার। পার্থক্যটা বোঝা গেছে? এরকমভাবে আমাদের কম্পিটিটিভে অঙ্ক থাকে, বোর্ডে খুব একটা অঙ্ক আসতে দেখা যায় না, কম্পিটিটিভে কিন্তু অঙ্ক থাকে। তাহলে আমি আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বেরোয় তাহলে কীরকমভাবে, ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে। কেন, কোয়েশ্চেনে ডিসপ্লেসমেন্টটা টাইমের ফাংশন আকারে দেওয়া থাকে। ডিএসডিটিকে আমি এস ভার্সাস টি গ্রাফের স্লোপ বলতে পারি, তাহলে এস বেরোবে ভিকে ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন ভি ডিটি, সেটাকে আমি ভি আর টি গ্রাফের এরিয়া দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। বোঝা গেল? তাহলে এস থেকে ভিতে নামছি ডেরিভেটিভ করে, ভি থেকে আবার এসে উঠছি ইন্টিগ্রেশন করে, এরকমভাবে নিজেকে বুঝিয়ে নেবে। ভেলোসিটি নিয়ে যা যা কথাগুলো বললাম, তাৎক্ষণিক বেগ নিয়ে তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রেও একই আলোচনা, জাস্ট স্মরণের জায়গায় নিজেকে দূরত্ব বলে বুঝিয়ে নেবে। এইবার আমি আসছি পরের টার্ম, যেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি, বেগ বাই সময়, সেক্ষেত্রে গড় ত্বরণও একই রকমভাবে ক্যালকুলেট করা যেতে পারে যেরকমভাবে গড় বেগ ক্যালকুলেট করেছিলাম। আমি ডিরেক্টলি তাৎক্ষণিক ত্বরণে চলে আসছি, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের কনসেপ্ট বোঝাবো বলে। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ডান দিকে আমি লিখে রাখছি জাস্ট ত্বরণ ইকুয়াল টু ভেলোসিটি বাই টাইম, গাইড হিসাবে আমি ইউজ করছি এইটাকে। তাৎক্ষণিক ত্বরণ তাহলে কীরকমভাবে করব, আগে তার প্রয়োজনীয়তাটা ফিল করি, আগে কেন করতে যাব। তাৎক্ষণিক বেগ কেন বার করেছিলাম, স্মরণটা টাইমের ফাংশন ছিল, প্রতি মুহূর্তে তার ভ্যালু চেঞ্জ হচ্ছিল, তাই একটা মোমেন্টের ভেলোসিটি বার করার দরকার পড়েছিল। তাহলে এই ক্ষেত্রে প্রশ্নে তোমাকে ভেলোসিটিটা অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া থাকবে, ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া থাকবে, তার মানে প্রত্যেক মোমেন্টে তোমার বেগের ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে প্রত্যেক মোমেন্টে ত্বরণও চেঞ্জ হচ্ছে। একটা ফিক্সড ত্বরণের ভ্যালু বার করতে হলে তোমাকে একটা নির্দিষ্ট মুহূর্তেই ভ্যালু কাউন্ট করতে হবে, তার আগেও আলাদা পরেও আলাদা। কিভাবে তাহলে ক্যালকুলেট করব, ভি বাই টি করে যদি বেরোয় তাহলে এই ক্ষেত্রে ডিভিডিটি করতে হবে, এ ইকুয়াল টু ডিভিডিটি। বোঝা গেল? ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। কখন করব, যখন প্রশ্নে আমি ক্লিয়ারলি দেখতে পাবো ভেলোসিটিটা একটা টাইমের ইকুয়েশনে দেওয়া আছে। ফর এক্সাম্পল, কোশ্চেন দেওয়া আছে এরকম, কোনো একটি বস্তুর গতিবেগ সময়ের সঙ্গে এভাবে নির্ভরশীল, সেই আমার খুবই প্রিয় সমীকরণ 2t² + 3t, টি ইকুয়াল টু 5 সেকেন্ড সময় ত্বরণ বার করো। কি করব, এ ইকুয়াল টু ডিভিডিটি, যেহেতু ভেলোসিটি টাইমের ফাংশন, তার মানে ডিডিটি অফ 2t² + 3t করলে 4t + 3, ব্যাস টি এর জায়গায় এবার 5 পুট করে দাও, তাহলে অ্যাক্সিলারেশন বেরিয়ে যাবে, কত হচ্ছে 23।
ইউনিটটা ঠিকঠাক করে লিখবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমার উত্তর। বোঝা গেল? একই রকমভাবে তাহলে আমি ত্বরণকে ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফের স্লোপ বলতে পারি তো নাকি, যেরকমভাবে আগেরটা বোঝালাম। তাহলে ভেলোসিটির গ্রাফটাও দেখতে দেখো 2t স্কোয়ার, টি এর স্কোয়ার আছে, ভি এর এক ঘাত আছে, তার মানে গ্রাফটা এক্ষেত্রেও কীরকম হবে, অধিবৃত্তাকার গ্রাফ। তাহলে একটা অধিবৃত্তাকার গ্রাফ এঁকে ফেলছি। তার টি ইকুয়াল টু 5 সেকেন্ড সময়টা ধরো এই টাইমটা। তাহলে এই টাইমটা গ্রাফের মধ্যে প্লট করে আমি যেখানে পেলাম তার ওপরে আর নিচে আমি একটা ছোট্ট রিজিয়ন ধরে একটা সমকোণী ত্রিভুজ ড্র করে নিলাম। তার ওয়াই অক্ষটা বোঝাচ্ছে ডিভি, এক্স অক্ষ বোঝাচ্ছে ডিটি। তাহলে স্লোপ ডিভি ডিটি, এক্ষেত্রে আমি বলবো ডিভি বাই ডিটি, কিন্তু অ্যাকচুয়ালি ভি এর ওপর যখন অপারেশন হবে তখন তাকে রাখবো ডিভি ডিটি, সেটাই তাহলে ত্বরণ। ওকে, তাহলে অ্যাক্সিলারেশন ইজ দ্য, খাতায় নোট করবে, ইজ দ্য স্লোপ অফ ভি ভার্সেস টি গ্রাফ। হয়েছে? ঠিক এইখান থেকে আমি আরও একটা ফর্মুলা তোমাকে দেবো অ্যাক্সিলারেশন বার করার। দেখো এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশন ডিভিডিটি কেন করলাম, কেননা প্রশ্নে আমাকে ভেলোসিটিটা টাইমের ফাংশন হিসাবে দেওয়া ছিল। যদি ভেলোসিটি না দিয়ে আমাকে ডিসপ্লেসমেন্টই আবার একটা টাইমের ফাংশন হিসাবে দেওয়া থাকে, সেইখান থেকে ডিরেক্টলি জাম্প করে তোমাকে অ্যাক্সিলারেশনে যেতে বলে, তাহলে আমি কি করব? আমি তো জানি অ্যাক্সিলারেশন মানে ডিভিডিটি, যার মানে কি হয়েছে, ডিডিটি অপারেশন হয়েছে কার ওপর, ভেলোসিটির ওপর। আবার আমি অলরেডি এটাও জানি না ভেলোসিটি মানে কি, ডিএসডিটি তো। তাহলে ওই জায়গায় আমি এটাও লিখতে পারি ডিএসডিটি। তাহলে কি হলো বলো তো, এস এর ওপর একবার টাইম ডেরিভেটিভ হয়ে ভেলোসিটি, তাকে আবার টাইম ডেরিভেটিভ করে আমি অ্যাক্সিলারেশন পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি এসকে দুবার টাইম ডেরিভেটিভ করছি, d2s dt2, যেটাকে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বুঝিয়েছিলাম আমার ক্লাসে। তাহলে সরণকে দুবার টাইম ডেরিভেটিভ করলে আমি ডিরেক্টলি অ্যাক্সিলারেশন পেতে পারি। এটারও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো সরণের ইকুয়েশন দেওয়া আছে এরকম 3t কিউব প্লাস 4t স্কোয়ার প্লাস 2t বা 2, এইখান থেকে তোমাকে অ্যাক্সিলারেশন বার করতে বলেছে। তাহলে আমি কি করব, সরণকে একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাই, তাকে আরেকবার ডেরিভেটিভ করে অ্যাক্সিলারেশন বার করব আমি। তাহলে অত কিছু লিখবো না, ডিরেক্টলি প্রথম লাইনেই লিখে নেব ডিএসডিটি, সেটা ইকুয়াল টু কী হবে, 3t কিউব মানে 3 ইন্টু টি কিউবের ডেরিভেটিভ 3t স্কোয়ার মানে 3 3 9 টি স্কোয়ার প্লাস 8t প্লাস 0। এইটাকেই আরও একবার ডেরিভেটিভ করে নাও, মাঝে কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট পরপর স্টেপ এগোবে। কী হবে, 18t প্লাস 8, ব্যাস বেরিয়ে গেল। এবার যে সময় ধরো টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময় ত্বরণটা বার করতে বলেছে, এই ইকুয়েশনে টি এর জায়গায় 2টা পুট করে দাও, সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশন চলে আসবে। ওকে, তাহলে অ্যাক্সিলারেশনের একটা ফর্মুলা পেলাম ডিভিডিটি, আর একটা পেলাম ডিসপ্লেসমেন্টের ডবল ডেরিভেটিভ d2s dt2। এটাকে আমি এরকমভাবেও লিখতে পারি, এস ডবল ডট, মাথায় দুটো ডট মানে কি বোঝাচ্ছে, এসকে দুবার টাইম ডেরিভেটিভ করেছি, ঠিক আছে। আর এই জায়গাটা তাহলে কি লিখতে পারি, এ ইকুয়াল টু ভি ডট, ভিকে একবার টাইম ডেরিভেটিভ করেছি, যতগুলো ডেরিভেটিভ ততবার ডট। ওকে, এইবার আরও একটা টাইপ, সেই টাইপে আমি তোমাকে বলবো যদি ভেলোসিটি দেওয়া থাকে কিন্তু সেটা টাইমের ফাংশন না দিয়ে ডিসপ্লেসমেন্টের ফাংশনের আকারে দেওয়া আছে, তাহলে অ্যাক্সিলারেশন কি করে বার করব? হয়ে গেল আরও একটা সমস্যা। আমি তো জানি অ্যাক্সিলারেশন মানে কি, ডিভিডিটি। প্রশ্নে তোমাকে দেওয়া আছে ভি ইকুয়াল টু 2s স্কোয়ার প্লাস 3s কিউব প্লাস 5, সাপোজ এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, বেগের সঙ্গে সরণের পরিবর্তন। তুমি বার করতে চাচ্ছ এরিয়া ডিভিডিটি করে, এটাকে ডিডিটি করা যাবে? এসের ওপর ডিপেন্ডেন্ট তো, ডিডিটি কী করে করবে, কি করা যেতে পারে, ডিভিডিএস করা যেতে পারে। তাহলে আমি এখানে চেন রুল লাগাবো। চেন রুল মনে আছে নিশ্চয়ই, ডিডিটিকে ভেঙে আমি কি করব, ডিভিডিএস ইন্টু ডিএসডিটি করতে হবে আমাকে একটা, ব্যাস হয়ে গেল। এবার ডিভিডিএসটা আমি ইজিলি আমি এইখানে ডিডিএস অ্যাপ্লাই করে ফেলতে পারি। এইবার প্রশ্ন হচ্ছে ডিএসডিটির জায়গায় কী লিখবো, ডিএসডিটি মানে তো আমি অলরেডি জানি ভেলোসিটি, ভেলোসিটি মানেই তো ডিএসডিটি, তাই না? তাহলে ওই জায়গায় আমি আবার এই ভি এর এক্সপ্রেশনটাই বসিয়ে দেবো। তাহলে অ্যাক্সিলারেশনের ফাইনাল এক্সপ্রেশন কী দাঁড়ালো, ডিএসডিটি মানে ভি, সেইটাকে আমি সামনে লিখে নিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে, ভি ডিভি ডিএস। এটা আরেকটা ফর্মুলা, এটাকেও খাতায় লিখে একটা বক্স করে নেবে। তাহলে কতগুলো উপায় শিখলাম দেখো অ্যাক্সিলারেশন বার করার। প্রথমে শিখলাম ডিভিডিটি, তারপরে শিখলাম d2s dt2, এবং সবার শেষে শিখলাম ভি ডিভিডিএস। ভি ডিভিডিএস কখন অ্যাপ্লাই করব, যখন ভেলোসিটিকে একটা এস এর ফাংশন আকারে দেওয়া থাকবে।
ক্লিয়ার হয়েছে? টেক্সট বইতে এরকম প্রবলেম তোমরা দেখতে পাবে, আমার ক্লাসরুমের পিডিএফটা ওপেন করে দেখতে পারো, আমি ক্লাসেও একটা অঙ্ক করিয়েছি এরকম রিলেটেড। হর্সে মেনলি প্রবলেমটা পাবে, হর্সের 19-এর দাগে একটা আছে আর একটা 24-এর দাগে আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যাক্সিলারেশনকে আমি ভিএস গ্রাফের ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ থেকে ডিফাইন করতে পারি। এবার চলো ব্যাকওয়ার্ড প্রসেসে আবার আসা যাক। তাহলে এ যদি ডিভিডিটি হয়, ভেলোসিটিকে ডেরিভেটিভ করে যদি আমি অ্যাক্সিলারেশন পাই, তাহলে অ্যাক্সিলারেশন দেওয়া থাকলে ভেলোসিটি কী করে পাবো? ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন এ ডিটি করে। দেখো ঠিক আছে, এ ডিটি মানে এ ইন্টু ডিটি, এরকম সেন্স মনে হচ্ছে না? যদিও বাস্তবে নয়, সেন্স মনে হচ্ছে অ্যাক্সিলারেশনের সঙ্গে টাইম গুণ হয়েছে। তার মানে এটাকে আমি লিখতে পারি ভেলোসিটি রিপ্রেজেন্টেড বাই দ্য এরিয়া অফ অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ যদি এরকম হয়, ধরো এটা একটা টাইম t1, এটা একটা টাইম t2, তোমাকে বলে দিল t1 থেকে t2-র মধ্যে তার ভেলোসিটি কত ছিল, তাহলে t1 থেকে t2-র মধ্যে গ্রাফটা কতটা এরিয়া কভার করছে সেটা ক্যালকুলেট করে নিলেই হলো। দেখো a ইন্টু টি মনে হচ্ছে তো দেখে, নাকি? সেটাই তো ভেলোসিটি। ওকে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি দ্য এরিয়া অফ এ ভার্সাস টি গ্রাফ ডিনোটস ভেলোসিটি। এটাও একটা প্রসেস। ঠিক আছে, এইখান থেকে আমি কীরকমভাবে কাউন্ট করব দেখো, হয়তো দেওয়া আছে প্রশ্নে, এক্সাম্পল একটা দেখাচ্ছি। অ্যাক্সিলারেশন 2t² + 3t, ফাইন্ড ভেলোসিটি। কীরকমভাবে বার করবো? অ্যাক্সিলারেশন এ ডিটি, এর জায়গায় 2t² + 3t ডিটি। লিমিট যদি না দেওয়া থাকে কনস্ট্যান্ট আসবে। ইন্টিগ্রেশনটা করে দেখাচ্ছি আমি। তাহলে প্রথমে 2t² ডিটি প্লাস 3t ডিটি করলে কি এলো? 2t² এর জন্য 2 × t³ / 3 প্লাস 3tর জন্য 3 × t²/2, লাস্টে একটা কনস্ট্যান্ট, যেহেতু লিমিট ছিল না। এবার এই কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে বার করতে হবে। সেই বার করার জন্য যাবতীয় তথ্য প্রশ্নেই দেওয়া থাকবে। ধরো প্রশ্নে বলে দেওয়া আছে ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ 0, ইনিশিয়ালি দ্য অবজেক্ট ওয়াজ অ্যাট রেস্ট, ইনিশিয়ালি দ্য অবজেক্ট ওয়াজ অ্যাট রেস্ট, এইটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন থেকে তাহলে আমি কি তথ্য পাচ্ছি? ইনিশিয়ালি মানে কি? টাইম কত? 0। অবজেক্ট অ্যাট রেস্ট মানে তার ইনিশিয়াল ভেলোসিটি v0 বা u যাই বলো না কেন সেটা কত ছিল? 0। তাহলে যখন টাইম 0 তখন তার ভেলোসিটি ছিল 0। এই কন্ডিশনটা আমি এই ইকুয়েশনে পুট করে দেবো। ঠিক আছে, পুট করে দিলে তাহলে কি পাচ্ছি? এটা তো v = এই ইকুয়েশনে আমি কন্ডিশন পুট করছি। তাহলে v এর জায়গায় বসছে 0, t এর জায়গায় বসছে 0 প্লাস c। তাহলে এইখান থেকে একটা সুবিধা আমার কি হলো? c এর মান আমি পেয়ে গেলাম। ব্যাস, c এর মান যেই পেয়ে গেছি সেটাকে ঘুরে এনে আবার ইকুয়েশনে পুট করে দাও। তাহলে v = 2t³ / 3 প্লাস 3t²/2, ফাইনাল ইকুয়েশনও বেরিয়ে গেল। এবার কত সময় পর বেগ বার করতে বলেছে, সেই সময়ের মানটা t এর জায়গায় বসিয়ে দাও, এনে ক্যালকুলেশন করে দাও, উত্তর চলে এলো। এরকমভাবে আমরা তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ ক্যালকুলেট করি। তাহলে আমি আরেকবার রিভাইজ করানোর জন্য তোমাদেরকে কিছু কথা একটু লিখিয়ে দিচ্ছি, লিস্টের মতো করে একটু তোমরা লিখে নাও। তাহলে আমি প্রথমে লিখছি এস, সেইখান থেকে আমি ভিতে নামবো, সেখান থেকে আমি অ্যাক্সিলারেশনে আসবো। এস থেকে ভিতে যদি আসতে হয় তাহলে কি করব? ভি বার করার জন্য ডিএসডিটি অ্যাপ্লাই করব, মানে ডেরিভেটিভ করব। ভেলোসিটি থেকে যদি অ্যাক্সিলারেশনে আসতে হয় আবার একবার ডিভিডিটি করব। এস থেকে যদি ডিরেক্টলি অ্যাক্সিলারেশনে আসতে হয় তাহলে কি করব? d2s dt2। ক্লিয়ার হলো? আর ভিটা যদি এস এর ফাংশন থাকে তাহলে ভি ডিভিডিএস করে অ্যাক্সিলারেশনে পৌঁছাবো। এটা হলো ফরওয়ার্ড প্রসেস, মানে এস থেকে ভিতে যাওয়া, ভি থেকে এতে যাওয়া। এইবার ব্যাকওয়ার্ড প্রসেসে যাই। অ্যাক্সিলারেশন থেকে যদি ভেলোসিটিতে যেতে হয় তাহলে কি করব? ইন্টিগ্রেশন, ভি = ইন্টিগ্রেশন এ ডিটি। ভি থেকে যদি আবার এসে যেতে হয় তাহলে কি করব? ইন্টিগ্রেশন ভি ডিটি। ঠিক আছে, এরকমভাবে আমরা ব্যাক করে করে পিছিয়ে আসবো। অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি যেতে হলে ইন্টিগ্রেশন এ ডিটি, ভেলোসিটি থেকে সরণে যেতে হলে ভি ডিটি। ডেরিভেটিভ করা মানে কি? সামথিং বাই সামথিং আকারে আছে, তার মানে এই দিকটা সমস্তগুলো স্লোপ বোঝাচ্ছে। এই দিকে কি হচ্ছে? ভি ডিটি মানে ভি ইন্টু ডিটি, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। এই দিকটা তার মানে পুরো এরিয়া বোঝাচ্ছে। হলো, এবার নিজেকে এরকমভাবে রাইম করাবে।
এরকমভাবে আমরা ব্রেন ম্যাপিং করব, করে ক্যালকুলেশন স্টার্ট করে দেবো। বইয়ের অঙ্ক করো, বইয়ের অঙ্ক সলভ করো, যেখানে যা প্রবলেম হবে আমার সঙ্গে ডিসকাস করবে পরবর্তীকালে। সবাইকে অল দ্য বেস্ট জানাচ্ছি, ভিডিওটা শেষ করছি।